হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিতের বা অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান। ৭ অধ্যায় থেকে ১৬ অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। চলো তাহলে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং সেইগুলো আমি একটু তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও। এর সাথে সাথে তোমরা বই এবং পেন নিয়ে বসে পড়ো। প্রথমে যেটা করবে সেটা হলো কোষে দেখি 7, পেজ নাম্বার হচ্ছে 95। তাহলে কোষে দেখি 7-এর পেজ নাম্বার 95-এর কোন অঙ্কটা তোমরা বেশি ইম্পর্টেন্ট আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। সেটি হলো 3 নম্বর অঙ্ক। রেজিনা বিবি জমির 0.35 অংশের বাড়ি করেছেন ও বাকি অংশে 0.2 অংশের ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন হিসাব করি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটি হলো 8 নম্বর অঙ্কটা। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটারে তা দশমিক সংখ্যায় লিখি। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে সাথে যে অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট সেটি হলো গুণ করি। এই গুণ করি এখান থেকে এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে কোন গুণটা আসবে পরীক্ষা ওইভাবে কিন্তু বলা সম্ভব না। ফলে তোমরা এখানে 3টে করে যেটা গুণ আছে, যেমন এখানে আমি বলছি তোমাদের, যেমন এরকম ধরনের গুণগুলো তোমরা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। এরকম ধরনের গুণ কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে। এরপরে আসছি আমরা মানের অধক্রমে বড় থেকে ছোট। এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু করতে হবে, মানে 10-এর দাগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানে করতে হবে, কারণ কোন অঙ্কটা আসবে ওইভাবে কিন্তু বলা সম্ভব না। ফলে এখান থেকে তোমরা প্রত্যেকটা অঙ্কই ভালো করে, মানের অর্ধক্রম বলতে আমরা বুঝি বড় থেকে ছোট সাজাই। এখানে বড় থেকে ছোট সাজাই, কোন অঙ্কটা আসবে ওইভাবে কিন্তু বলা সম্ভব না। ফলে প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এরপরে তোমরা যেটা করবে সেটা হলো সরল অঙ্কর মান খুঁজি। সরল অঙ্কের মান কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে যে কটা ইম্পর্টেন্ট সরল সে কটা আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। 2 নম্বরটা ইম্পর্টেন্ট, 4 নম্বরটা ইম্পর্টেন্ট এবং 5 নম্বরটা ইম্পর্টেন্ট। এই 3টে অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এই 3টে অঙ্ক তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে। এরপরে 8 নম্বর অধ্যায় মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতিতে তোমরা যে অঙ্কগুলো করবে আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো এখানে হচ্ছে পেজ নাম্বার 100 পেজের যে অঙ্কগুলো নিজে করে 8.1, এই নিজে করে 8.1-এর 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবকটাই কিন্তু করতে হবে তোমাদের, 1 থেকে 10 পর্যন্ত। এই 1 থেকে 10 পর্যন্ত মেট্রিক পদ্ধতিতে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের কিন্তু মেট্রিক পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এই পর্যন্ত তোমাদের করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু 1 নম্বরে শূন্যস্থান পূরণের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এরপরে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 104 নম্বর পেজ আছে। 104 নম্বর পেজের এখানের অঙ্কগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে 9 থেকে 13 পর্যন্ত। এখান থেকেও কিন্তু অঙ্ক পরীক্ষায় আসতে পারে। নিজে করি যেখানে আছে 104 পেজের, এখান থেকেও কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু অঙ্কগুলো তোমরা করবে। এরপরে কোষে দেখিতে আমি অঙ্কগুলো দাগ নাম্বার তোমাদের সামনে একটু পরপর বলে যাচ্ছি, তোমরা একটু দাগ দিয়ে নেবে। সেটা হলো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে 4 নম্বর দাগ। 4 নম্বর দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আবার তো বলে রাখছি 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ। এই 2.25 অংশ না, ওটা হবে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। এই 4 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মানে এই 4 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। এর সাথে সাথে 6 দাগের অঙ্কটা, এরকম 4টি প্যাকেটের ওজন যদি 12.6 গ্রাম হয় তাহলে একটি প্যাকেটের ওজন কত হিসাব করি। এরকম ধরনের অঙ্ক কিন্তু 2 নম্বরের জন্য তোমাদের পরীক্ষার সময় কিন্তু আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যে অঙ্কটা ইম্পর্টেন্ট 9-এর অঙ্কটা, সেটা হচ্ছে শতকরা। শতকরায় যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে রাখছি। সেটি হলো প্রথমে শতকরা, এই যে নিজে করি যে অঙ্কগুলো আছে এখানে কী বলেছে, ভগ্নাংশ থেকে আমাদের শতকরায় যেতে হবে, মানে পার্সেন্টেজে যেতে হবে। এই ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে এই 1-এর দাগের প্রত্যেকটা অঙ্ক এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যে কোনো একটা অঙ্ক এখানে ভগ্নাংশ দিয়ে বলতে পারে, কিন্তু পার্সেন্টেজে বার করো। এরপরে ঠিক উল্টো অঙ্কটা যেটা আছে 2 নম্বরের অঙ্ক, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে আমরা মান বার করব। এগুলো কিন্তু 2 নম্বরের জন্য। তাহলে 1 নম্বরের দাগের অঙ্কটা হচ্ছে 1 নম্বরের জন্যে, আর 2 নম্বরের অঙ্কটা হচ্ছে 2 নম্বরের জন্য। 2 দাগের অঙ্কটা 2 নম্বরের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এরপরে আমরা চলে আসছি
কোষে দেখিতে আমরা চলে এসেছি, পেজ নাম্বারটা বলে দেই, 112 পেজে কোষে দেখি হচ্ছে 9, কোষে দেখি 9-এর যে অঙ্কগুলো আমি বলে যাচ্ছি পরপর, এগুলো এইভাবে তো বলা যায় না, তবে আমি বলে যাচ্ছি, তবুও তোমরা একটু দাগ দিয়ে নাও। সেটা হলো নিচের ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। তাহলে প্রথম 2 নম্বরের দাগ হচ্ছে শতকরাতে নিয়ে যাওয়া, মানে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে 2 নম্বরের অঙ্কগুলোকে, আর 3 নম্বর দাগের অঙ্কগুলোকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, 4 নম্বর দাগের অঙ্কগুলোকে পার্সেন্টেজ তুলে দিতে হবে, মানে পার্সেন্টেজ আছে ওখান থেকে কিন্তু পার্সেন্টেজ তুলে দিতে হবে। 4 এবং 5-এর দাগের অঙ্ক, 2 এবং 3-এর দাগের অঙ্ক, 2 আর 3-এর দাগের অঙ্ক একই অঙ্ক, 4 এবং 5-এর দাগের অঙ্ক ঠিক তার উল্টো অঙ্ক। তাহলে এখান থেকে কিন্তু 2 নম্বরের অঙ্ক দেবে এখানে, কিংবা 1 নম্বরের শূন্যস্থান পূরণ দিতে পারে। এখান থেকে ভালো করে সবগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা করতে হবে তোমাদের, সেটা হলো নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলা যাবে না। তোমরা পারলে তোমরা যারা প্র্যাকটিস করে রাখতে পারো, না পারলেও কোনো অসুবিধা নেই, অঙ্ক পরীক্ষার সময় আসলে তোমরা পেরে যাবে। এর ভেতরে যেটা আসবে সেটা পরীক্ষার সময় যেগুলো লেখা অঙ্ক ইম্পর্টেন্ট, আমি একটু বলে যাচ্ছি দাগ নাম্বার। সেটি হলো প্রথমে যেটা আছে 4 নম্বরের দাগের অঙ্ক, 7-এর দাগের 4 নম্বরের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ভিভিআই এই অঙ্কটা কিন্তু ভিভিআই। 5 নম্বরে 4 নম্বরের দাগের অঙ্ক, 55 মিটার লম্বা বাসে 11 মিটার কাদা জল নিচে আছে, বাসটি শতকরা কত অংশ কাদা জল নিচে আছে হিসাব করি। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু বারবার আসে পরীক্ষার সময়। এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যেটা আছে পরের পৃষ্ঠায়, সেটা হলো 9-এর দাগের অঙ্কটা। এখানে কিন্তু 20% ছাত্রছাত্রী উপস্থিতি আছে, আজ স্কুলে এতজন ছাত্র উপস্থিত হলে শতকরা হার নির্ণয় করে। এখান থেকে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আরও ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি। সেটা হলো 11 নম্বর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এই 14 নম্বর দাগ, 14 নম্বর দাগ কিন্তু ভিভিআই মানে ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রত্যেকবার বেশ কিছু পরীক্ষায় কিন্তু পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে 15 দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু অল্টারনেট করে প্রত্যেকবার পরীক্ষায় আসে। তারপরে আরও ইম্পর্টেন্ট এখানে আছে আরেকটা অঙ্ক, সেটা হলো এই 16 নম্বর দাগের অঙ্ক। 16 নম্বর দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে আরও ইম্পর্টেন্ট, সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো এখানে 19 নম্বর দাগের অঙ্ক। 19 নম্বর দাগের অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। 19 এবং 20 তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা। ওপর দাগের যেখানে বললাম 4 এবং 5, সেখান থেকেও ইম্পর্টেন্ট, আর 19 আর 20 এখান থেকেও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে 113 পেজে। এরপরে আসছে মানে আবৃত দশমিক। এই আবৃত দশমিকে যেরম ধরনের অঙ্ক আসে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা সেইগুলোই প্র্যাকটিস করবে। আশা করি ওইগুলোই পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। সেটা হলো কোষে দেখি 10। এই কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো পরীক্ষার সময় আসে, সেটা হলো এই 3 এবং 4-এর দাগ। এই কোষে দেখি 10-এর 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে 3-এর দাগের যে অঙ্কগুলো আমি একটু বলে দিচ্ছি, এর মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 10-এর দাগ হচ্ছে 14-র দাগ, 14-র পরে হচ্ছে এখানে আছে হচ্ছে 11-র পরে হচ্ছে 8 এবং 13 একই অঙ্ক, একই টাইপের। এই দুটো অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক, ঠিক আছে? এই দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক। এরকম ধরনের অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। এবং 4-এর দাগের যে অঙ্কটা বিশেষ করে পরীক্ষার সময় বেশি করে আসে, সেটা হলো এই 4-এর দাগ আর হচ্ছে এই 3-এর দাগ। এই 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কটা কিন্তু নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, মানে ছোট থেকে বড় সাজায়। এই 4 এবং 3-এর দাগের অঙ্ক কিন্তু প্রত্যেকবারই পরীক্ষায় থাকে, প্রত্যেকবার। আবারও বলছি, প্রত্যেকবার পরীক্ষায় থাকে। এখান থেকে অঙ্ক 3 এবং 4-এর দাগ এবং এই আবৃত দশমিক তুলতে হবে, এবং আবৃত দশমিক তোলার অঙ্ক কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় থাকে। ফলে এখান থেকে কিন্তু এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি পেয়ে যাবে। এবং সুষম ঘন বস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা 11 নম্বর অধ্যায়। এই 11 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি একটু তোমাদের বলে দিচ্ছি। সেটি হলো কোষে দেখি যদি চ্যাপ্টারটা আমরা বার করি, সেটা হলো প্রথমে বলে রাখি কোষে দেখি 11। এখানে এই 11 যে অঙ্কগুলো আছে দেখে নাও ভালো করে, পেজ নাম্বার কত, 128 পেজের। এই অঙ্কগুলো কিন্তু 1 নম্বরের দাগের অঙ্ক কিন্তু প্রত্যেকটা করে রাখবে। প্রত্যেকটা বলতে এখানে যে কটা নাম আছে, আয়তঘন, ঘনক, প্রিজম, গোলক, লম্বিতাকার, শঙ্কু, যাই বলি না কেন, সব কটার ভূমি বলতে এখানে ভূমির আকার বোঝাচ্ছে। ভূমির আকার কেমন হয়, তল সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যা। এখান থেকে প্রত্যেক বছর 3 নম্বরের একটা অঙ্ক দেবে, এবং এখান থেকে জ্যামিতির মধ্যে 3 নম্বরের অঙ্ক কিন্তু এখান থেকে থাকবে। এর সাথে সাথে এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো থাকবে বা 1 নম্বরের থাকবে, সেটি হলো আমি বলে দিচ্ছি। সেই শর্ট কোশ্চেনগুলো যেখান থেকে আসে সেটা হলো এখান থেকে, শর্ট কোশ্চেনগুলো এখান থেকে দেয়। এখান থেকে এই পর্যন্ত যে শর্ট, এই শর্টের জায়গাগুলো কিন্তু প্রত্যেকটার ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে তোমরা প্রত্যেকটা শর্ট ভালো করে যাবে। এখান থেকে 1 নম্বরের শর্ট তোমরা বছর কমন পাবে, আশা করি এবছরও তোমরা কমন পেয়ে যাবে। এবং
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে যে প্রশ্নগুলো যায়, যেগুলো হচ্ছে ছবিও আঁকতে বলে, এই ছবি অঙ্কন, এখান থেকে যে ঘনবস্তুর যে ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা, আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, বর্গক্ষেত্র, এই ধরনের কিন্তু ঘনবস্তুর ছবি অনেক সময় কিন্তু অঙ্কন করতে দেওয়া আছে। ফলে তোমরা এখান থেকেও কিন্তু তোমরা ভালো করে এইগুলো প্র্যাকটিস করবে। তাহলে এই চ্যাপ্টার থেকে এইগুলো মোটামুটি আশা করি প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে আসছি 12 অধ্যায় 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এই গসাগু ও লসাগুর ক্ষেত্রে যেরম ধরনের অঙ্ক দিয়ে থাকে একটু বলে দিচ্ছি, সেটা হলো এখান থেকে অঙ্ক পেয়ে যাবে, যেগুলো ভালো করে বলছি প্র্যাকটিস করো, পেয়ে যাবে। সেগুলো হলো, প্রথমে আগে এটা বলে নেই, কোষে দেখি 12, পেজ নাম্বার 136। এখান থেকে যেমন বলছি, প্রথমে 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে কী আছে? গসাগু। এই গসাগু নির্ণয় করো, এখান থেকে কিন্তু দিতে পারে, আবারও কিন্তু দিতে পারে এখান থেকে লসাগু নির্ণয় করো। তাহলে এই লসাগু এবং গসাগু 5-এর দাগ এবং 10-এর দাগ কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলে যাচ্ছি। লেখা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 4-এর দাগের এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার দেখা গিয়েছে। 3-এর দাগের অঙ্কটাও কিন্তু দেখা গিয়েছে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু বেশ কয়েক বছর পরীক্ষায় কিন্তু দিচ্ছে, এবারও দিতে পারে, এবার আসার সম্ভাবনা আছে। এর সাথে সাথে যেটা বলে রাখছি সেটা হলো এই 9-এর দাগের অঙ্ক, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে এই অঙ্কটাও তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপরে আসছি আমরা আরেকটু লেখা অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আরেকটু কঠিন। এখানে যে অঙ্কটা মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে থাকে সেই অঙ্কটা হলো এই 13-এর দাগের অঙ্ক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বার করো। এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় দিতে পারে। তারপরে দিতে পারে যে অঙ্কটা, সেটা হলো এই 19-এর দাগের অঙ্কটা। দুটি সংখ্যার যোগফল এত হলে সংখ্যা দুটি গসাগু এত হলে সংখ্যা দুটি কী কী হতে পারে, এটা দিতে পারে। তার সঙ্গে দিতে পারে 21-এর অঙ্কটা, কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4000 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হিসাব করি, এটা দিতে পারে। এর সঙ্গে যেটা দিতে পারে সেটা হলো 50 ও 100-র মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলবো না, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট 22-এর অঙ্কটা। তারপরে যে অঙ্কটা সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো 24-এর অঙ্কটা। এই 24-এর অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হিসাব করে দেখি 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এটা ভিভিআই দিয়ে দিলাম, ভিভিআই এটা দিয়ে দিলাম ভিভিআই এই অঙ্কটা। আর এর সঙ্গে আরেকটা ভিভিআই আমি দিয়ে দিচ্ছি, সেই অঙ্কটা হলো এই অঙ্কটা, এই 19-এর দাগের অঙ্কটা এবং 20-এর দাগের অঙ্কটা। এর মধ্যে অল্টারনেট করে প্রত্যেক বছর পরীক্ষায় দেয়। সেকেন্ড সামেটিভে দিতে পারে অথবা থার্ড সামেটিভেও কিন্তু এখান থেকে পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে? তাহলে এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। আর নিচে আরেকটা অঙ্ক আমি ভিভিআই দিয়ে দিয়েছি, এই 3টে অঙ্ক বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে চলে যাচ্ছি তথ্য সাজানো। তথ্য সাজানো আমি 4টি অঙ্ক বলে দেবো, 4টের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। কি কোনটা কোনটা তাও একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। তথ্য সাজানোর সেটা হলো, এখানে কি দেওয়া আছে কোষে দেখি। কোষে দেখি 13, পেজ নাম্বারটা একটু বলে দেই। পেজ নাম্বার 145, তাহলে পরে পেজ হবে 146। তাহলে পেজ নাম্বার 146-এর কোষে দেখি এখানে 4টে অঙ্ক বলে দিচ্ছি। 4টে অঙ্ক, দুটো টাইপের অঙ্ক। দুটো টাইপের কী কী অঙ্ক না, তথ্য দেয়া থাকবে, সেটাকে আমার ট্যালি মার্ক হিসেবে সাজাবো, আর সাজানো থাকবে তথ্য, সেটাকে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। তাহলে তথ্য সাজানোর মধ্যে এখানে পড়ছে কোন কোন অঙ্কগুলো তোমরা একটু দেখে নাও। সেই অঙ্কগুলোর মধ্যে থেকে যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আমি তবু বলে দিচ্ছি। এই 2-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্রায়ই দিয়ে থাকে। এই অঙ্কটা দিয়ে বলে থাকে তথ্য সাজানো, তথ্যগুলো সাজাতে বলে এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি। এর সাথে সাথে অঙ্কটা ইম্পর্টেন্ট হচ্ছে স্তম্ভ চিত্র অঙ্কন করো, যেটা বলি আমরা 3 নম্বরের দাগের অঙ্ক। এখানে কিন্তু স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলে। এই 3 নম্বরের দাগের একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক আছে স্তম্ভ চিত্র অঙ্কন, সেটা হলো এই 6 নম্বরের দাগের অঙ্ক। এই 3 এবং 6-এর যদি স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলে, তাহলে দেখা যাবে যে এই 3 এবং 6-এর দাগের অঙ্ক থেকে কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন দিতে পারে। আর যদি তথ্য সাজানো দেয়, তাহলে কিন্তু যেটা দিতে পারে সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি দাগ নাম্বারটাও, সেটা হলো 2 নম্বর দাগ আর হচ্ছে 5 নম্বর দাগ। এই 2 নম্বর দাগ আর 5 নম্বর দাগের কিন্তু তথ্য সাজানো দিতে পারে অঙ্ক। আর যদি স্তম্ভচিত্র দেয়, তাহলে 3 নম্বর দাগ আর 6 নম্বর দাগ। আশা করি এই 4টে অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই 4টের মধ্যে থেকেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে।
এরপরে আসছি 14 নম্বর, রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এখান থেকে যেগুলো আসে পরীক্ষায় প্রশ্ন সেগুলো হচ্ছে সংজ্ঞা, মানে চিত্রসহ সংজ্ঞা দাও, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমি পরপর পরপর কোন কোনগুলোর চিত্রসহ সংজ্ঞা তোমরা মুখস্থ করবে আমি একটু তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। সেটা হলো, প্রথমে যেটা আসছে সেটা হলো এই যে, তার আগে সমান্তরাল সরলরেখা কাকে বলে এটা কিন্তু আগে জানা দরকার। সমান্তরাল সরলরেখা কাকে বলে এবং চিত্র অঙ্কন, এটা যদি বলি এখান থেকে কিন্তু এটা সমান্তরাল সরলরেখা বা পরস্পরচ্ছেদী সরলরেখা অবলিক সমান্তরাল সরলরেখা, এখানে কিন্তু ওই পরস্পরচ্ছেদী সরলরেখাটা নয়, এখানে আমরা নেব শুধু সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখা কাকে বলে এবং চিত্র অঙ্কন করো, এটা কিন্তু পরীক্ষার সময় সংজ্ঞার জন্য আসতে পারে। আর যেটা আসতে পারে এরপরে আমি যেটা দাগ দিতে চাইছিলাম সেটা হলো সমবিন্দু সরলরেখা। এই যে সমবিন্দু সরলরেখা কাকে বলে এবং চিত্র, পাশেই চিত্র আছে, সংজ্ঞাটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। এই সমবিন্দু সরলরেখা কাকে বলে, তাহলে দুটো সংজ্ঞা হলো। এরপরে আরেকটা সংজ্ঞা আছে, সমবিন্দু সরলরেখা হয়ে গেল। এরপরে হচ্ছে সমরেখ বিন্দু কাকে বলে। এই যে সমরেখ বিন্দু কাকে বলে 3 নম্বর সংজ্ঞা বললাম। তাহলে প্রথমে বললাম কি সমান্তরাল সরলরেখা, তারপরে বললাম সমবিন্দু সরলরেখা, তারপরে বললাম হচ্ছে আমাদের কি বললাম, সমরেখ বিন্দু সরলরেখা। তাহলে তিনটে সংজ্ঞা বললাম পরপর। তাহলে তিনটে সংজ্ঞা হয়ে গেল। এরপরে যে সংখ্যাটা তোমরা পড়বে সেটা হলো অসমরেখ বিন্দু। অসমরেখ বিন্দু এখানে আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে, তো এখান থেকে যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা পড়ে রাখবে যে অসমরেখ বিন্দু কাকে বলে। আশা করি এইগুলো এখান থেকে ভালো করে পড়লে আশা করি এখান থেকে এইগুলো তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসছি ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের এখান থেকে 1 অথবা 2 নম্বরে প্রশ্ন আসতে পারে। এখান থেকে সাধারণত যে চিত্রগুলো দেওয়া থাকে সেই চিত্র সাপেক্ষে বলা হয় যে এই যেমন প্রথম চিত্রটা আছে এখানে, এই চিত্রটা অঙ্কন করে দিয়ে বলতে পারে পরিসীমা নির্ণয় করো, পরের চিত্রটা দিয়ে বলতে পারে পরিসীমা নির্ণয় করো, তারপরে চিত্রটা দিয়ে পরিসীমা নির্ণয় করো। এই চিত্রগুলোর মধ্যে এই দুটো চিত্র কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই দুটো চিত্র কিন্তু মাঝে মধ্যেই ছবি অঙ্কন করে দিয়ে বলে এর পরিসীমা নির্ণয় করো, ফলে এই দুটো চিত্র ভালো করে পড়বে এখান থেকে। আর যেটা পড়বে তোমরা আর মোটামুটি এইগুলোই পড়লে আশা করি এখান থেকে পেয়ে যাবে। এবার 16 নম্বর অধ্যায়, এটাই লাস্ট অধ্যায়। এখানে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই নিয়ন্ত্রিত অধ্যায় সম্পর্কে সম্পর্কিত ধারণা এখান থেকে কিন্তু 6 অথবা 7 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, ফলে চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তোমরা যেটা পড়বে প্রথমে আমি বলে রাখছি সেটা হলো একদম প্রথমে বলছি এটা 1 নম্বরের জন্য, এটা এখানে 1 নম্বরের জন্য 5-এর দাগটা করে রাখবে ভালো করে। এখানে যে চিহ্নগুলো দিয়েছে এই চিহ্নগুলো ফাঁকা ঘরে বসাতে হবে। একটা হচ্ছে লেস দ্যান আর একটা গ্রেটার দ্যান চিহ্ন এখানে ফাঁকা ঘরে বসাতে হবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আরও ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আছে, আমি বলে দিচ্ছি। সেটা হলো এই সংখ্যা রেখার সাহায্যে হিসাব করি। এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। সেটা হলো এখান থেকে এই পর্যন্ত, এখানে কিন্তু সংখ্যারেখার সাহায্যে হিসাব করি প্রত্যেক বছর পরীক্ষায় আসে। সংখ্যারেখা অঙ্কন করতে হবে, তার সাথে সাথে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে। সরাসরি এখানে কিন্তু যোগ বিয়োগ করে দিলে হবে না, কিন্তু সংখ্যারেখার সাহায্যে হিসাব করে কিন্তু মান বার করতে হবে। এরকম ধরনের অঙ্ক যদি আরও কোথাও থাকে সেখানেও কিন্তু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আশা করি কোষে দেখের মধ্যে পেয়ে যাবো। তাহলে কোষে দেখি এই নিজে করির মধ্যে 16.1 এর মধ্যে যেটা আছে সেটা হলো যোগফল। এখানে যেটা দিতে পারে 1 নম্বরের জন্যে অনেক সময় দিয়ে দেয় সেটা হলো 3 এবং 4। এই 3 এবং 4-এর কিন্তু যোগফল সরল করেই আসতে পারে পরীক্ষার সময়। এরপরে আসছি কোষে দেখি এই কোষে দেখি 16.2 পেজ নাম্বার হচ্ছে 175। 175 পেজে যেটা করবে প্রথমে সেটা হচ্ছে
দুইয়ের দাগের অঙ্ক আমি নিজে গণিতে দাগ দিয়ে দিয়েছিলাম ওখানে, এখানেও কিন্তু দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে এখানেও ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো কিন্তু আসবেই পরীক্ষাতে, এখানে কিন্তু পরীক্ষাতে আসবেই, আবারও বলছি এটা পরীক্ষাতে দেবেই কিন্তু এটা। এরপরে আসছে সরল করি। সরল, এই যে সরল করি, সরল কিন্তু পরীক্ষার সময় দেবে 2 নম্বরের জন্য। প্রথমে বলে রাখছি সরল করি পরীক্ষার সময় দেবে 2 নম্বরের জন্যে। আরও ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, সেটা হচ্ছে সংখ্যারেখার সাহায্যে যোগ করি। এই সংখ্যারেখার সাহায্যে যোগ করি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু চিহ্ন যেমন দেওয়া আছে তেমনভাবে করতে হবে। এর সাথে সাথে আরও বলে রাখি, শিক্ষকরা কিন্তু নিজের মতো করে এখানে সংখ্যা দিয়ে বলতে পারে সংখ্যারেখার সাহায্যে যোগ করো। ফলে সবসময় বই থেকে যে অঙ্ক সবসময় তুলে দেবে তা কিন্তু না, বইয়ের বাইরে থেকেও দিতে পারে, যেগুলো আমরা এখানে সংখ্যা চেঞ্জ করে দিয়ে বলতে পারে সংখ্যারেখার সাহায্যে যোগ করি। তাহলে এই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার পাঠক্রম ছিল। এই পর্যন্ত আশা করি তোমরা দাগ দিয়ে নিয়েছো। আশা করি এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। এইগুলো ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু এর মধ্যেই যা দাগ দিয়ে দিয়েছি তাহলে তোমরা কিন্তু 25-এ 25 পেয়ে যাবে। ভালো করে যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, আগস্ট মাসে পরীক্ষা, আগস্ট মাসে পরীক্ষা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করলে আশা করি তোমরা অঙ্কে 25-এ 25 সেকেন্ড ইউনিট টেস্টে পেয়ে যাবে। এর সাথে সাথে বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।